আমার নাম রোজি। আমার বর ভীষণ কালো ও কুৎসিত ছিল দেখতে। তাই বর আমার কাছে আসলেই আমার কিন্তু গা গোলাতো। আমি সবসময় বরের থেকে দূরে থাকার চেষ্টা করতাম। এমনকি আমার বর এতটাই কালো ছিল যে তাকে দেখে তো মাঝে মধ্যে আমার ভয়ও লাগতো। তারপর আমি ফুলশয্যার রাতে নিজের ইচ্ছে পূরণ করার জন্য বরের শুয়ে যাওয়ার পরে আমার চাচাতো ভাসুরের ঘরের ভিতরে গিয়ে উনার সঙ্গেই নিজের ইচ্ছেটা পূরণ করেছিলাম। আসলে আমার বাড়ি থেকে দেখাশোনা করেই কিন্তু এই বিয়েটা হয়েছিল। আমার আব্বু ও আম্মু ওই কুৎসিত ছেলেটিকে আমার জন্য পছন্দ করেছিল। কারণ ওই ছেলেটি কুৎসিত হলেও সে অনেক টাকার মালিক ছিল। ছেলেটি যেহেতু ব্যাংকে চাকরি করত, তাই আমার বাবা মা তার চাকরি দেখে তাকে আমার বর হিসেবে পছন্দ করেছিল। আমার তো ওই কালো ও কুৎসিত ছেলেটিকে বিয়ে করার কোনোই ইচ্ছে ছিল না। আমি তো দেখতে ভীষণ সুন্দরী ছিলাম। আমি 23 বছরের খুব সুন্দরী তরুণী ছিলাম। আমার বর যতটা কালো ও কুৎসিত ছিল দেখতে, আমি ঠিক ততটাই ফর্সা এবং সুন্দরী ছিলাম দেখতে। কিন্তু পরে আমি বুঝতে পেরেছিলাম যে সেই কালো ও কুৎসিত ছেলেটিকে অবহেলা ও অপমান করে আমি জীবনের সবথেকে বড় ভুলটি করেছিলাম। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও যখন আব্বু ও আম্মুর কথা শুনে ওই কালো ছেলেটাকে বিয়ে করতে হয়েছিল, তখন ফুলশয্যার রাতে আমার তো খুবই মন খারাপ ছিল এবং মন খারাপ করে ঘরের মধ্যে বসেছিলাম। কারণ আমার তো কোনো মতেই ইচ্ছে ছিল না ওই কালো ও কুৎসিত ছেলেটিকে বিয়ে করার। তারপর ফুলশয্যার রাতে আমার বর যখন ঘরের ভেতরে আসে, তখন তাকে দেখা মাত্রই তো রাগে আমি তেলে বেগুনে জ্বলে উঠি। তারপর সে যখন আস্তে করে আমার কাছে আসে, তখন সে তো আমার মুখের ঘোমটা তুলতেও অনেক বেশি লজ্জাবোধ করছিল। আমি তখন রেগে নিজের ঘোমটা নিজেই তুলেছিলাম। তারপর আমার ওই কালো ও কুৎসিত বর যা করেছিল সেটা শুনে তো আপনারাও অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন। তারপর আমার মুখের ঘোমটা আমি যখন নিজেই তুলে ফেলি, তারপরে বর আমার মুখটা দেখার পরে হঠাৎ করে সে আমার পা ধরে কাঁদতে শুরু করে দেয় এবং আমার পা ধরে আমাকে অনেক ধন্যবাদ জানায়। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমার বর কী কারণে আমার পা ধরে কাঁদছিল। তারপর আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও যখন বরের হাতটা ধরে জিজ্ঞেস করেছিলাম যে সে কেন এইভাবে আমার পা ধরে কাঁদছে, তারপর বর আমার মুখের দিকে তাকিয়ে বলল, রোজি, তোমাকে অনেক শুক্রিয়া। কারণ তুমি এত সুন্দরী হয়েও আমার মতো একজন কুৎসিত ছেলের সঙ্গে বিয়ে করেছ। কারণ এর আগে 30 জন মেয়ে আমাকে রিজেক্ট করেছে শুধুমাত্র আমার কালো ও কুৎসিত চেহারার জন্য। তারপর সে যখন আমার হাত ধরে আমার কাছে আসার চেষ্টা করে, তখন আমি বরকে বলেছিলাম, আমি না অনেক বেশি ক্লান্ত আছি, তাই আজকে আমি একটু আরাম করতে চাই। এই কথাটা বলে আমি চুপচাপ বরের দিকে পাশ ফিরে শুয়ে পড়েছিলাম। বর তখন আমাকে অনেক ভালোবেসে বলেছিল, রোজি, কোনো ব্যাপার না, তুমি যতদিন না চাইবে আমি ততদিন তোমার কাছে যাব না। আর এমনিতেও এখন তো আমরা দুজন একসঙ্গেই থাকবো, তাই তোমার যখন ইচ্ছে হবে তখনই আমি তোমার কাছে আসব। আমার বর তো এই ব্যাপারে কিছুই জানতো না যে আমি তো তাকে ঘৃণা করতাম। এমনকি আমার কালো বরের সঙ্গে কথা বলতেও আমার কিন্তু ভালো লাগতো না। এবং কেন আমি তাকে এতটা ঘৃণা করতাম, তার আসল কারণটা জেনে কিন্তু আপনারা সবাই মিলে আমাকে ঘৃণা করবেন। আমি জানি আমার ব্যাপারে সত্যি কথাটা জেনে আমি কিন্তু আপনাদের কাছে ঘৃণিত হব। কিন্তু তাও আমার কোনো লজ্জা নেই নিজের ভুলটা আপনাদের কাছে স্বীকার করে নিতে। আর আমি এই জন্যই আপনাদের কাছে নিজের ভুল স্বীকার করে নিতে চাই, যাতে আমার মতোই আবেগের বশে অন্য কোনো মেয়ে যাতে এই রকম ভুল কাজ না করে। আর আজ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে একসময় আমি বরকে ঘৃণা করতাম, কিন্তু আজ আমার বর আমাকে ঘৃণা করে। আমি প্রত্যেক দিন বরের পা ধরে ক্ষমা চাই, কিন্তু এখনও তার কাছে ক্ষমা পাইনি। এবার আপনাদের আমার জীবনের সেই সত্যি ঘটনাটি শোনাবো। আসলে বিয়ের আগে থেকেই কিন্তু আমার একটি ছেলের সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল এবং ওই ছেলেটি যেহেতু কোনো কর্মে নিযুক্ত ছিল না, সে বেকার ছিল,
তাই আমি সাহস করে আমার প্রেমিকের ব্যাপারে আব্বু ও আম্মুকে কিছুই বলতে পারিনি এবং বাধ্য হয়ে আমাকে এই কালো ও কুৎসিত ছেলেটিকে বিয়ে করতে হয়েছিল। কিন্তু বিয়ের পরে যে সত্যি কথাটা জানতে পারি, সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল। কারণ আমি যে ছেলেটিকে ভালোবেসেছিলাম, সে তো সম্পর্কে আমার ভাসুর হয়েছিল। আসলে আমার চাচাতো শ্বশুরের বড় ছেলে ছিল আমার প্রেমিক, এবং এই কথাটা জানতে পেরে আমি ভেতর থেকে আরও অনেক বেশি ভেঙে পড়েছিলাম। কারণ আমি ওই ছেলেটিকে ভীষণ ভালোবাসতাম, কিন্তু আমার কাছে কোনো উপায় বা রাস্তা ছিল না এই কালো ও কুৎসিত ছেলেটাকে বিয়ে না করার। এদিকে বিয়ের পরের দিন সকালবেলা আমি যখন শাশুড়ির কথা মতো রান্নাঘরে গিয়ে সবার জন্য জলখাবারের ব্যবস্থা করি, তখন শাশুড়ি আমাকে বলেছিল আমার যেহেতু শ্বশুরবাড়িতে প্রথম দিন, তাই আমাকে নাকি আমার বরের হাতের খাবার খেতে হবে। এতে নাকি আমাদের দুজনের ভালোবাসা আরও বাড়বে। শাশুড়ির মুখ থেকে এই কথাটা শুনে তো আমার গা পিত্তি জ্বলে উঠেছিল যে আমাকে নাকি ওই কালো ভূতের হাত থেকে খাবার খেতে হবে। তারপর আমার শাশুড়ি তার ছেলেকে বলল, মইদুল, বৌমাকে খাইয়ে দে, এটা তো আমাদের বাড়ির পরম্পরা। আমার বরের নাম মইদুল, এতে লজ্জা করার কিচ্ছু নেই। তারপর আমার কুৎসিত বর যখন তার মায়ের কথা শুনে থালা থেকে রুটির একটা টুকরো আমাকে খাওয়াতে আসে, তখন আমি ইচ্ছে করে বমি করার নাটক করেছিলাম এবং সেখান থেকে উঠে তাড়াতাড়ি বাথরুমে গিয়ে জোরে জোরে বমি করার আওয়াজ করেছিলাম, যাতে আমাকে ওই কালো ভূতের হাত থেকে খাবার খেতে না হয়। ওদিকে যখনই আমার প্রেমিক মানে ভাসুর আমার শ্বশুরবাড়িতে আসতো আমার সঙ্গে দেখা করার বাহানায়, তখন আমি তাকে দেখা মাত্রই খুব খুশি হয়ে যেতাম। যেহেতু আমার চাচা শ্বশুরের মানে আমার ভাসুরের বাড়ি আর কি আমাদের বাড়ির একদম পাশাপাশি ছিল। এমনকি আমার ভাসুরের বাড়ি এতটাই কাছে ছিল যে আমাদের বাড়ির ছাদ থেকেই ভাসুরেদের বাড়ির ছাদে যাওয়া যেত। শুধু তাই নয়, প্রত্যেক দিন রাতের বেলা বরের শুয়ে যাওয়ার পরে আমি লুকিয়ে ভাসুরের সঙ্গে ছাদের উপরে দেখা করতাম। এবং আমার শ্বশুরবাড়িতে যেহেতু আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা এবং বর ছাড়া আর কেউ ছিল না, তাই আমি খুব সহজেই তাদের চোখে ধুলো দিয়ে নিজের প্রেমিকের সঙ্গে মানে ভাসুরের সঙ্গে আর কি ছাদের উপরের ঘরে লুকিয়ে দেখা করতাম এবং নিজের ইচ্ছে ও স্বাদ মিটিয়ে নিতাম। বিয়ের পর থেকেই তো যখনই বর আমার কাছে আসার চেষ্টা করত, তখনই আমি কিছু না কিছু বাহানা করে তার থেকে দূরে সরে যেতাম এবং চুপচাপ শুয়ে পড়তাম। কিন্তু সেদিন রাত্রিবেলা বরের আমাদের ঘরের ভেতরে আসার আগেই আমি কিন্তু শুয়ে পড়েছিলাম এবং আমি একটা লাল রঙের নাইটি পরে শুয়েছিলাম। হয়তো আমাকে ওই লাল রঙের নাইটিতে শুয়ে থাকতে দেখে তখন বর নিজের উত্তেজনা ধরে রাখতে না পেরে আমার কাছে এসেছিল এবং আমার হাতের উপরে সে নিজের হাতটা রেখেছিল। তারপর খুব ভালোবেসে বর যখন আমার মাথায় নিজের হাত বুলাতে শুরু করেছিল, তখন আমার ভয়ে কিন্তু চোখ খুলে যায় এবং অন্ধকারে আমার বরের কালো চেহারা দেখে আমি তো অনেক বেশি ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠেছিলাম। তারপর আমার চিৎকার শুনে বর যখন ঘাবড়ে গিয়ে ঘরের লাইটটা অন করেছিল, তখন সে লজ্জা পেয়ে আমার কাছে এসে বলেছিল, আরে রোজি, তুমি চিৎকার কেন করছো? তখন আমি তাকে অপমান করে বলেছিলাম, একে তো তুমি দেখতে কালো ভূত, তার উপর হঠাৎ করে আমার মুখের সামনে আসার কী ছিল? আমি তোমার এই কালো চেহারা দেখে ভয় পেয়ে গেছিলাম, তাই তো আমি চিৎকার করে উঠেছিলাম। আর এমনিতেও আমার কিন্তু এইসব মোটেও ভালো লাগে না। তাই তুমি আমার থেকে দূরে থাকবে, আমার কাছে আসার একদম চেষ্টা করবে না। আর প্রত্যেকটা কথায় আমাকে ছোঁয়ার কী আছে? দূরে দাঁড়িয়ে থেকেও তো আমার সঙ্গে কথা বলতে পারো। আমার কথা শুনে তো বর অনেক বেশি আশ্চর্য হয়ে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলেছিল, রোজি, তুমি এসব কি বলছো? আমার তো পুরো অধিকার আছে তোমার উপরে। আমার পুরো অধিকার আছে তোমার কাছে আসার। আমাদের বিয়ে হতে 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু তুমি আমাকে এখনো নিজের কাছে আসতে দাওনি। আর তুমি আমাকে এইভাবে কিন্তু হেনস্থা করতে পারো না। বিয়ের পর থেকেই তুমি আমার সঙ্গে যেভাবে ব্যবহার করছো এবং আজ তুমি যে কথাগুলো আমাকে বললে, তাতে তো স্পষ্ট বোঝাই যাচ্ছে যে তুমি আমাকে পছন্দ করো না। তাহলে তুমি আমাকে বিয়ে কেন করেছিলে? বরের কথা শুনে আমি তখন রেগে তাকে বলেছিলাম,
তোমার মতো একজন কালো ভূতের সঙ্গে আমি কখনোই বিয়ে করতে রাজি ছিলাম না। শুধুমাত্র আমার আব্বু ও আম্মুর চাপে পড়ে আমাকে তোমার সঙ্গে বিয়ে করতে হয়েছে। আমার সব কথা শোনার পরে বর এতটাই কষ্ট পেয়েছিল যে সে চুপচাপ বাথরুমের ভেতরে ঢুকে ভেতর থেকে দরজাটাকে বন্ধ করে দিয়ে একটা গায়ে ঘষা ছোবা দিয়ে নিজের গালে ও চেহারায় ঘষতে শুরু করে। ওই সময় আমি বুঝতে পেরেছিলাম যে আমি তাকে অপমান করে ভুল করেছি, এবং সে যদি এই কথাগুলো আমার আব্বুকে বলে দেয় বা তার বাড়ির লোককে বলে দেয়, তাহলে তো আমি ঝামেলায় পড়ে যাব। তাই আমি আবার তার সঙ্গে ভালোবেসে কথা বলার নাটক করেছিলাম, এবং আমার অনেক রিকোয়েস্ট করার পরে বর বাথরুম থেকে বেরিয়ে এসেছিল। এবং সে যখন বাথরুম থেকে বেরিয়ে আসে, তখন আমি তার চেহারা দেখে আরও বেশি ভয় পেয়ে গেছিলাম। কারণ আমার কথা শুনে সে তার কালো রংটাকে ফর্সা করার জন্য গায়ে ঘষা ছোবাটাকে নিয়ে অনেক জোরে জোরে নিজের মুখে ঘষেছিল, যার জন্য তার চেহারার ছাল ওঠার মতো অবস্থা হয়ে গেছিল। এমনকি একদিন আমার বর যখন আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জেদ করেছিল, তখন আমাকে বাধ্য হয়ে তার সঙ্গে বাইরে ঘুরতে যেতে হয়েছিল। তারপর সে আমাকে একটা অনেক বড় হোটেলে নিয়ে গেছিল, এবং ওই হোটেলের ভিতরে একটা অনেক সুন্দর পার্ক ছিল। ওই পার্কের মধ্যে একটা সুন্দর চেয়ার এবং টেবিলের মধ্যে আমি ও বর বসেছিলাম। কিন্তু আমার নজর তো অন্যদিকে ছিল। আমি তো অন্য কিছু দেখে খুব খুশি হচ্ছিলাম। আসলে আমার বর যখন আমাকে ওই পার্কে ঘুরতে নিয়ে গেছিল, তখন আমি ফোন করে নিজের ভাসুরকেও ওই পার্কে ডেকেছিলাম, এবং আমার সামনের টেবিলে আমার ভাসুর বসেছিল, যেটা আমার বর লক্ষ্যই করেনি, এবং আমি তো তাকে দেখে মনে মনে হাসছিলাম। তারপর আমার বর যখন আমার পাশের চেয়ারে এসে বসে এবং আমার ঘাড়ে হাত দেয়, তখন আমি অনেক বেশি বিরক্ত হয়ে ওই পার্কে সবার সামনেই বরকে বলেছিলাম যে, তুমি কিসের জন্য সবসময় আমাকে ছোঁয়ার চেষ্টা করো? আমার এসব মোটেও ভালো লাগে না। তুমি কি আমার কথাটা বুঝতে পারো না? আমি যখন চিৎকার করে আমার বরকে অপমান করেছিলাম, ওই সময় আমাদের আশেপাশের লোকেরা আমাদের কাছে এসে জড়ো হয়েছিল, এবং তার মধ্যে কিছু লোক এটা ভেবেছিল যে আমার বর হয়তো আমার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করছে। তাই তারা আমার বরকে মারার জন্য এগিয়ে এসেছিল। ঠিক ওই সময় আমি চালাকি করে বরের মন ও ভরসা জেতার জন্য বলেছিলাম, আপনারা এইভাবে আমার বরের দিকে এগিয়ে আছেন কেন? এটা আমার বর। তখন ওই লোকগুলোর মাঝে একটা লোক অনেক জোরে জোরে হেসে বলেছিল, ম্যাডাম, আপনি এত সুন্দরী দেখতে, আর এই কালো কুৎসিত লোকটা আপনার বর? সত্যি, এটা কেউ বিশ্বাস করবে না। আমি তখন ওই লোকটাকে বলেছিলাম, মানুষের রূপ দেখে নয়, গুণ দেখে বিচার করবেন। আর খবরদার আমার বরকে কালো বলবেন না। আমার বর কালো হলেও আমার কাছে অমূল্য রত্ন। তাই আপনারা এখান থেকে যেতে পারেন। আর আপনারা ভুল ভাবছেন, আমাদের দুজনের মাঝে একটু ঝগড়া হয়েছে, তাই আমি আমার বরের উপরে রাগ করেছি। তাই আপনারা এখন আমাদের সামনে জমায়েত না করে এখান থেকে চলে যেতে পারেন। তারপর আমার কথা শুনে ওই পার্কে উপস্থিত থাকা লোকগুলো তখন আবার যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তারপর সেদিন যখন আমরা দুজনে বাড়ি ফিরে আসি, তখন আমার বর আমার হাত ধরে অনেক ভালোবেসে বলেছিল, রোজি, আজ তুমি আমার ভরসা জয় করেছ। আজ বাইরে সবার সামনে তুমি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিলে, তাতে তুমি আমার বিশ্বাস জয় করেছ। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি তোমার মতো একজন এত ভরসাযোগ্য জীবনসঙ্গিনী পাব। তুমি আজ প্রমাণ করে দিয়েছ যে আমি তোমাকে পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে করি। তাই আজ আমি তোমাকে একটা অনেক বড় উপহার দিব, যেটা তোমার অবশ্যই পছন্দ হবে। এর আগে তোমাকে যে উপহারটা দিয়েছিলাম, সেটা তো তোমার পছন্দ হয়নি, কিন্তু আজকের উপহারটা দেখে আশা করছি যে তুমি খুব খুশি হবে। আসলে বিয়ের ২ দিন পরে বর যখন আমাকে একটা কালো রঙের অনেক দামি ফোন উপহার দিয়েছিল, তখন আমি তাকে এটা বলে অপমান করেছিলাম যে, তুমি যেমন নিজে কালো, ঠিক মোবাইলটাও কালোই নিয়ে এসেছো। তাই আমার না এই কালো মোবাইলটা একদমই পছন্দ নয়। আমার কাছে যে আগের মোবাইলটা আছে, আমি সেটাই পছন্দ করি। তাই আমার এই কালো ফোনটার দরকার নেই। বরের কথা শুনে আমি বুঝে গেছিলাম যে বর সেদিনের কথায় আমাকে বলেছিল যে সেদিন তো আমি তার উপহার পছন্দ করিনি, কিন্তু আজকে অবশ্যই করব। তারপর বর আমাকে যা উপহার দিয়েছিল সেটা দেখে তো
আমার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গেছিল। কারণ আমার বর আমার উপরে ভরসা ও বিশ্বাস করে তার সবথেকে মূল্যবান জিনিসটা আমার নামে করেছিল। আসলে আমার বর যেহেতু ব্যাংকে চাকরি করত, তাই সে অনেক কষ্ট করে ধীরে ধীরে টাকা পয়সা জমিয়ে তার নিজের স্বপ্নটাকে পূরণ করেছিল। সে শহরে 60 লক্ষ টাকা দিয়ে একটা অনেক বড় বাড়ি কিনেছিল এবং তার সেই স্বপ্নের বাড়িটা আমার নামে করেছিল। এবং আমি তো প্রথম থেকে এটাই চেয়েছিলাম যে আমার বর যাতে নিজের সব সম্পত্তি আমার উপর ভরসা করে আমার নামে করে দেয়। এবং সেদিন আমি বরের ভরসা ও বিশ্বাস জেতার জন্য পার্কে সবার সামনে বরের সপক্ষে থেকে ভালো সাজার নাটকটা করেছিলাম। তারপর বর যখন আমাকে বিশ্বাস করে তার সবচাইতে মূল্যবান জিনিসটা আমার নামে করেছিল, তার পরের দিন ভোরবেলাতে বাড়ির সবার ঘুম থেকে ওঠার আগেই আমি ভাসুরের সঙ্গে শ্বশুরবাড়ি ছেড়ে পালিয়ে গেছিলাম। এবং ভাসুরের সঙ্গে পালিয়ে যাওয়ার 1 সপ্তাহ পরেই আমার এমন অবস্থা হয়েছিল যে না আমি ঘরের ছিলাম না ঘাটের ছিলাম। কারণ আমার প্রেমিক মানে আমার ভাসুর আমার ভরসা ও বিশ্বাস জয় করে ওই বাড়িটা নিজের নামে করেছিল। এবং আমি যেহেতু আমার ভাসুরকে অনেক ভালোবাসতাম, তাই আমি আমার বরের বাড়িটা তার নামে করে দিয়েছিলাম। কিন্তু ওই বাড়িটা যখন আমি ভাসুরের নামে করে দিই, তারপরে আমার ভাসুর আমাকে ধাক্কা মেরে ওই বাড়ি থেকে ওর নিজের জীবন থেকে আমাকে বের করে দিয়েছিল। আমি যেমন আমার বরকে ঠকিয়েছিলাম, ঠিক সেই রকম আমার প্রেমিকও আমাকে ঠকিয়েছিল। এবং সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে আমার বরের চাইতেও কুৎসিত তো আমি ছিলাম। আমার প্রেমিক যেহেতু বেকার ছিল, সে কোনো কাজকর্ম করতো না, তাই আমার প্রেমিক ও আমরা দুজন মিলে এই প্ল্যানটা করেছিলাম যে বরের সম্পত্তি নিজের নামে করে আমি আমার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাব। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে যেই ছেলেটির জন্য আমি নিজের বরকে ঘৃণা করতাম, সেই ছেলেটি তো কোনো দিন আমাকে ভালোই বাসেনি। সে তো শুধুমাত্র আমার মাধ্যমে সম্পত্তি দখল করতে চেয়েছিল। তারপর আবার আমি নির্লজ্জের মতোই আমার স্বামীর কাছে ফিরে এসেছিলাম। সে আমাকে নিজের বাড়িতে থাকতে দিয়েছিল, কিন্তু আমাকে দ্বিতীয়বার নিজের স্ত্রী রূপে গ্রহণ করেনি। কারণ আমি তাকে অনেক কষ্ট দিয়েছিলাম। এত কষ্ট দেওয়ার পরেও বর যে আমাকে নিজের বাড়িতে থাকতে দিয়েছিল, এটাই আমার কাছে অনেক বড় পাওনা ছিল। কারণ আমার প্রেমিক যখন আমাকে ধাক্কা মেরে ওই বাড়ি থেকে ও নিজের জীবন থেকে বের করে দিয়েছিল, তখন আমি বাধ্য হয়ে নিজের আব্বু ও আম্মুর কাছে ফিরে গেছিলাম। কিন্তু তারা আমাকে বাড়িতে থাকার জায়গা দেয়নি। তারা বলেছিল, তোর মতো কলঙ্কিনী মেয়ে থাকার চাইতে না থাকাই ভালো। তোর জন্য আমরা কাউকে মুখ দেখানোর যোগ্য থাকিনি। বেরিয়ে যা আমাদের বাড়ি থেকে। আর কোনো দিন আমার বাড়িতে ফিরে আসবি না। তোকে আমরা কোনো দিন ক্ষমা করতে পারবো না। এমনকি আমি যখন সেদিন বাধ্য হয়ে আমার বরের কাছে ফিরে গেছিলাম, তখন কিন্তু আমার শাশুড়ি এবং শ্বশুর মশাইও আমাকে গ্রহণ করতে রাজি ছিলেন না। এবং এটা তো স্বাভাবিক ব্যাপার যে এতটা নোংরা কাজ করার পরে আমাকে কেউই গ্রহণ করতো না। কিন্তু আমার বর এতটাই দয়ালু ছিল যে সবকিছু জানার পরেও সে আমাকে গ্রহণ করেছিল। সেদিন আমি দেখতে পেরেছিলাম তার মনের সৌন্দর্য। এবং সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে আমি কতটা কুৎসিত। এবং সেদিনের পর থেকে আমি আমার বরকে মন থেকে ভালোবাসতে শুরু করেছিলাম। এখন আমি আমার বরের কাছে যাওয়ার জন্য ছটফট করি, কিন্তু সে আমার কাছে আসে না। জানি না সে কখন আমাকে ক্ষমা করবে এবং আবার আগের মতোই আমাকে ভালোবাসবে। কিন্তু আমি ততদিন চেষ্টা করব যতদিন না বর আমাকে ক্ষমা করবে। এবং আশা করছি আমার বর এবং শ্বশুর শাশুড়ি সবাই আমাকে খুব তাড়াতাড়ি ক্ষমা করবেন। এবং আমি নিজেকে আগের চাইতে অনেক বেশি পরিবর্তন করেছি। এবং এখন আমি আমার পরিবারকে এতটাই ভালোবাসি যে এখন মনে হয় তাদের কোনো কিছু ক্ষতি হওয়ার আগেই যাতে আমি তাদেরকে রক্ষা করতে পারি। আমার জীবনের সেই ভুল কাজ করে অনেক বড় শিক্ষা পেয়েছিলাম। তাই তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা আমার মতো ভুল কাজ কখনোই করবে না। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।